অনেক লোক বলছিল যে আমি যেন একটা ইসেকাই অ্যানিমে নিয়ে আসি, তাই আমি তোমাদের কথা শুনেছি আর এখন ফাইনালি আমি একটা ইসেকাই অ্যানিমে নিয়ে চলে এসেছি। আর এই অ্যানিমের ভেতরে রিইনকার্নেশনও আছে, তাই মজাটা এখন ডাবল হয়ে গেছে। তো এখন টাইম ওয়েস্ট না করে আমরা এপিসোড 1 শুরু করি। এপিসোড 1-এ আমরা দেখি আমাদের মেইন ক্যারেক্টার রিইনকার্নেট হওয়ার পর নতুন ওয়ার্ল্ডে জেগে ওঠে। জেগে ওঠার পর সে দেখে টেবিলের উপর দুটো বই পড়ে আছে। তারপর সে বাইরে এসে চারপাশের দৃশ্য সিনারি দেখতে থাকে। তখনই সে তার ওয়াটার এলিমেন্ট ইউজ করে, যার ফলে তার হাত থেকে পানি বেরোতে শুরু করে। পরের সিনে আমাদের পাস্টের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে ছেলেটা রিইনকার্নেট হওয়ার আগে একটা জায়গায় থাকে, যেটা হেভেনের মতো মনে হচ্ছিল। তখন সেখানে একজন লোক এসে তাকে বলে, এটা আফটার লাইফ নয়, তোমার নাম রিও, তাই না? এখানে অনেক দিন পর কেউ এসেছে বলে আমি অনেক রিলিফ ফিল করছি। এভাবে বলে সে তাকে জানায়, দুঃখিত, কিন্তু তুমি অ্যাক্সিডেন্টে মারা গেছো। তখন রিও বলে, হ্যাঁ আমার মনে আছে। তাহলে তুমি কি গড? লোকটা বলে, না, সহজভাবে এক্সপ্লেন করলে আমি একজন অ্যাঞ্জেল। এটা শুনে রিও মনে মনে ভাবে, আমি একে ফেক মাইকেল বলে ডাকবো। তারপর সে অ্যাঞ্জেলকে জিজ্ঞেস করে, আমি বুঝেছি যে আমাকে রিইনকার্নেট করা হবে, কিন্তু নতুন লাইফ শুরু করার পর আমাকে কি করতে হবে? অ্যাঞ্জেল বলে, তুমি যেমনভাবে বাঁচতে চাও তেমনভাবেই বাঁচতে পারো, তোমাকে কোনো মিশন দিয়ে পাঠানো হচ্ছে না। এটা শুনে রিও বলে, যদি আমি নিজের মতো বাঁচতে পারি তাহলে আমি চাই আমার জীবন খুব শান্ত, পিসফুল হোক। অ্যাঞ্জেল বলে, ঠিক আছে, যে ওয়ার্ল্ডে তোমাকে রিইনকার্নেট করা হবে সেটি ম্যাজিকে পরিপূর্ণ, ম্যাজিক্যাল ওয়ার্ল্ড। আমরা এই দুনিয়াকে ফি বলে ডাকি। রাফলি এই ফি ওয়ার্ল্ডের মাত্র 20% মানুষ স্পেল কাস্ট করতে পারে, আর তুমি ওয়াটার এলিমেন্টের সঙ্গে সবচেয়ে বেশি কম্পেটেবল। আর যেহেতু তুমি শান্ত জীবন চাও, তাই আমি তোমাকে ফরেস্ট অফ রন্দোর ভেতরে রিইনকার্নেট করছি। সেখানে পৌঁছানোর পর তোমার একটি হাউস থাকবে এবং 2 মাসের রেশন থাকবে। এরপর রিও তার বাড়ির ভেতরে এসে খাবারের আইস হাউসের দিকে তাকায়। সে লক্ষ্য করে যে খাবারটি পুরোপুরি সংরক্ষিত অবস্থায় ছিল। এটা দেখে সে বলে, সম্ভবত এটি ম্যাজিক ব্যবহার করে স্টোর করা হয়েছে। তখন এঞ্জেল তাকে বলে যে তার বাড়িটি এমনভাবে ডিজাইন করা হবে যাতে মনস্টাররা তার উপর ইমিডিয়েট আক্রমণ করতে না পারে। তুমি এটাকে এভাবে বুঝতে পারো যে তোমার বাড়ির চারপাশে একটি ব্যারিয়ার বসানো আছে। এরপর আমরা দেখি রিও যে বইটি পেয়েছে সেটি তাকে মনস্টারদের সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দিচ্ছে। বইটি পড়ে সে বলে, এমন ল্যাঙ্গুয়েজ সে আগে কখনো দেখেনি, তবুও সে বুকটি খুব ভালোভাবে পড়তে পারছে। এরপর সে আরেকটি বুক দেখে যার নাম ফ্লোরা কম্প্যানিয়ন। সেই বুকটিতে ম্যাজিক সম্পর্কে লেখা ছিল। সেগুলো অধ্যয়ন করার পর রিও বাইরে বেরিয়ে আসে এবং নিজের ওয়াটার এলিমেন্ট ব্যবহার করার চেষ্টা করে। রিও লক্ষ্য করে ওয়াটার এলিমেন্ট ব্যবহার করতে তার শুধু ইম্যাজিন করলেই হচ্ছে, মুখে বলে স্পেল ক্যাস্ট করার প্রয়োজন নেই। সে বলে, তবে যদি মুখে বলেও কন্ট্রোল করা যেত তাহলে সেটা কতটা কুল হতো। পরের সিনে দেখা যায় সে তার ওয়াটার ম্যাজিক ব্যবহার করে একটি পাত্র ফিল করছে, কিন্তু তারপর সে ভাবতে থাকে এখন পানি গরম করবে কিভাবে। এটা বলেই সে বাইরে যায় এবং কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু কাজটি সফল হয় না। বারবার কাঠ ঘষতে ঘষতে সে ক্লান্ত হয়ে পড়ে এবং শুয়ে যায়। ঠিক তখনই তার চোখে পড়ে মাথার উপর উজ্জ্বল সূর্য। সেটি দেখে তার মাইন্ডে একটি আইডিয়া আসে। সে তখন তার ওয়াটার এলিমেন্ট পরিবর্তন করে ফ্রিজ স্পেল ব্যবহার করার চেষ্টা করে, অর্থাৎ সামনে থাকা পানিকে ফ্রিজ করতে চায়, কিন্তু সেটি সফল হচ্ছিল না। তখন সে বলে, মনে হচ্ছে আমাকে অন্য কোনো মেথড ব্যবহার করতেই হবে। এরপর রিও বুঝতে পারে কিভাবে আইস প্রোডাক্ট করতে হয়। সে বিভিন্ন মলিকিউল আলাদা করে সেগুলোকে কানেক্ট করে এবং অবশেষে আইস তৈরি করে ফেলে। এটা দেখে সে খুবই আনন্দিত হয়। তারপর সেই আইস সূর্যের নিচে রেখে দেয়, ফলে সেটি একটি ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করতে শুরু করে। আর সেই ফোকাসড আলো ব্যবহার করে নিচের কাঠে আগুন জ্বালিয়ে দেয়। কাঠে আগুন জ্বালানোর পর সে এখন সেই আগুনে পানি গরমও করে নেয়। এতে সে ভীষণ আনন্দিত হয়ে বলে, আজকের প্রথম দিনটা সত্যি বেশ প্রোডাক্টিভ গেল। এখন সে ভাবতে থাকে হয়তো একদিন নিজের হাত থেকেই গরম পানি বের করতেও পারবে, ঠিক যেমন সে বরফ তৈরি করেছিল। সত্যি বলতে ম্যাজিক জীবনের সবকিছু অনেকটাই ইজি করে দেয়। আপাতত একটু ঘুমিয়ে নেওয়াই ভালো, আগামীকাল অনেক কাজ আছে। এভাবে বলে সে ঘুমিয়ে পড়ে। পরের সকালবেলা উঠে সে খাবার খেতে শুরু করে। খেতে খেতে বলে, এঞ্জেল তার জন্য 2 মাসের খাবারের সাপ্লাই প্রস্তুত করে রেখেছে। তার মানে এই রসদ শেষ হয়ে গেলে তাকে নিজেকেই হান্টিং করতে যেতে হবে, কারণ এতদিন খাবার টিকবে না। সে ভাবে খাবার খুঁজতে হলে তাকে ব্যারিয়ারের বাইরে বেরোতেই হবে, কিন্তু বাইরে বেরোলেই মনস্টার্স আক্রমণ করবে। তার কাছে শুধু একটা নাইফ আছে। এতটুকু অস্ত্র যথেষ্ট হবে বলে তার মনে হয় না। তাই তার উপলব্ধি হয় যে কিছু অ্যাটাক ম্যাজিক শেখা জরুরি। সে চায়
তার জীবনটা শান্ত ও সেফভাবে কাটুক, তাই নতুন ম্যাজিকের প্র্যাকটিস শুরু করাই ভালো। পরের দৃশ্যে সে প্রথমে একটি ওয়াটার বল তৈরি করার চেষ্টা করে এবং সেটাকে সামনে শট করতেও সক্ষম হয়। এটা দেখে সে খুব খুশি হয়, কারণ তার প্রথম অ্যাটাক স্পেল সফল হয়েছে। তবে সে লক্ষ্য করে এই আক্রমণের পাওয়ার তেমন বেশি ছিল না। তারপর নিজেকেই বলে সমস্যা নেই, তার কাছে আরও অনেক মেথডস আছে। যদি ওয়াটার বল কাজ না করে তাহলে সে ওয়াটার জেট ব্যবহার করবে। এটা বলে সে হাই ভেলোসিটির এক্সট্রিম আকারে পানি বের করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় পানির ধার ততটা তীব্র নয়। এটা দেখে রিও কিছুটা হতাশ হয়ে পড়ে। তখন তার মনে পড়ে সে এঞ্জেলকে জিজ্ঞেস করেছিল ম্যাজিক ব্যবহার করার আসল উপায় কি। এঞ্জেল বলেছিল ম্যাজিকের মূল ফান্ডামেন্টাল হলো ইম্যাজিনেশন। যে ম্যাজিক ব্যবহার করতে চাও সেটাকে আগে মনে স্পষ্টভাবে ইম্যাজিন করতে হবে। যা করতে চাও তার একটি পরিষ্কার মেন্টাল পিকচার গড়ে তুলতে হবে। এরপর রিও দীর্ঘ সময় ধরে ট্রেনিং করে এবং আমরা দেখি তার ওয়াটার জেট আগের তুলনায় অনেক বেশি উন্নত ও ইফেক্টিভ হয়ে উঠছে। পরবর্তী সিনে আমরা দেখি রিও এখন নিজের হাত থেকেই গরম পানি বের করতে সক্ষম হয়। এটা দেখে সে ভীষণ আনন্দিত হয়ে ওঠে। পরের সিনে সে আকাশের মধ্যেই আইস ক্রিয়েট করার চেষ্টা করে এবং অবশেষে সে এতে সফলও হয়। তবে এই প্রসেসটা খুব বেশি ফাস্ট ছিল না। সে বলে এই আইস ম্যাজিক আসলে বেশ পাওয়ারফুল, কিন্তু তার মেইন গোল হলো এক অসাধারণ আইস ম্যাজিক অ্যাটাক তৈরি করা, যার নাম সে দেবে আইস লেন্স। রিও এখন আইস লেন্স ইউজ করার চেষ্টা করে। সে বরফকে শুট করে ছুড়ে দেয়, কিন্তু সেটা খুব বেশি দূর পর্যন্ত যায় না। এটা দেখে সে বলে সম্ভবত এটাকে ওয়াটার টাইপ ডিরেকশনে নিক্ষেপ করা একটু ডিফিকাল্ট। এটাকে ইউজ করাও বেশ চ্যালেঞ্জিং, আর এর রেঞ্জও খুব লিমিটেড। তাই কমব্যাটের সময় হয়তো এটা ব্যবহার করা ঠিক হবে না। তবে সমস্যা নেই, প্র্যাকটিস একজন মানুষকে পারফেক্ট করে তোলে। সে ঠিক করে এই স্কিলের উপর প্রচুর প্র্যাকটিস করবে। পরের সিনে দেখা যায় রিও তার সব ম্যাজিকের উপর ইন্টেন্সিভ ট্রেনিং শুরু করে এবং ধীরে ধীরে সব ম্যাজিকে মাস্টারি অর্জন করে। দীর্ঘ ট্রেনিংয়ের পর তার মানা প্রায় শেষ হয়ে যায়। তার মনে হতে থাকে যে সে হয়তো অচেতন হয়ে পড়বে। তবুও রিও গিভ আপ করে না। সে আরও অনেকক্ষণ ট্রেনিং চালিয়ে যায় এবং আবার আইস লেন্স ইউজ করে। এবার সে বরফের টুকরোটা খুব দূরে ছুটতে না পারলেও তা ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে পারে, যা আগের তুলনায় অবশ্যই বেটার প্রোগ্রেস। পরবর্তী সিনে রিও একটি লাঠি প্রিপেয়ার করে। সে তার উপর একটি নাইফ বসায় এবং সাথে আইস কোটিং লাগায় যাতে সেটা ভেঙে না যায়। এরপর রিও তার শেল্টারের বাইরে হান্টিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হান্টিং করতে করতে সে বেশ দূরে চলে যায় এবং নদীর ধারে কোয়ার্টস খুঁজে পায়। এটা দেখে সে খুব খুশি হয়, কারণ এটা পাথরের সাথে ঘষে ফায়ার ইগনাইট করা যাবে। ফলে তাকে আর সূর্যের উপর ডিপেন্ড করতে হবে না। সে বলে চলো কিছু হার্বসও কালেক্ট করি, তারপর বেসে ফিরে যাব। এই বলে সে হার্ব সংগ্রহ করতে যায়, কিন্তু ঠিক তখনই তার সামনে একটি লেসার বোর্ড উপস্থিত হয়। এটা দেখে রিও ভয় পেয়ে যায়। অন্যদিকে বোর্ডটিও দ্রুত গতিতে তার দিকে চার্জ করে অ্যাটাক করতে এগিয়ে আসে। এটা দেখে রিও এখন ঘাবড়ে যায়। তার মনে পড়ে যায় কিভাবে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু সে হঠাৎ করে তার সামনে থেকে সরে যায়, যার ফলে সেই বোর্ড সামনে গিয়ে পড়ে যায়। কিন্তু সে অবশ্যই আবার উঠে দাঁড়ায় এবং তার উপর অ্যাটাক করতে এগিয়ে আসে। রিও তখন বলে যে সে কিছু করতে পারবে, কারণ এই দুনিয়ার ভিতরে ম্যাজিক আছে। এটা বলার পর সে নিজের আইস ম্যাজিক ইউজ করে পুরো ফ্লোরটাকে বরফে পরিণত করে দেয়, ফলে বোর্ড দৌড়াতে গিয়ে পিছলে যায়। এরপর রিও অনেকগুলো বরফের স্পাইক তৈরি করে। পিছলাতে পিছলাতে বোর্ড এসে সেই স্পাইকগুলোর উপর গিয়ে পড়ে এবং শেষ হয়ে যায়। এইভাবে রিও জিতে যায় এবং আবার বাড়িতে ফিরে আসে। সে বলতে থাকে যেসব লেসার বোর্ড আছে তারা সবচেয়ে দুর্বল, আর সবচেয়ে দুর্বলটার সাথেই যদি লড়তে আমার এত ডিফিকাল্টি হয় তাহলে সামনে কি হবে কে জানে। সে আবার সেই বুক পড়তে থাকে। বলে এই বুকের শেষ 2টা পেজ হলো স্পেশাল এডিশন। সেখানে সে ড্রাগন সম্পর্কে পড়ে। লেখা আছে ড্রাগনস এতটাই পাওয়ারফুল যে তারা একাই পুরো সিটি ধ্বংস করতে পারে। যদি কখনো তাদের দেখো তাহলে সঙ্গে সঙ্গে পালিয়ে যেও। দ্বিতীয় পেজে অ্যাকুমা সম্পর্কে লেখা, যে একটি নট ফলেন এঞ্জেল। তার অরিজিন সম্পর্কে কিছুই জানা যায় না। বইয়ে লেখা আছে শুধু এই হোপ করো যে তার সাথে কখনো দেখা না হয়, না হলে সেটাই হবে তোমার শেষ দিন। পরের সিনে রিও আবার ফরেস্টে ফিরে আসে। ঠিক তখনই এক বিশাল হক তার উপর অ্যাটাক করে বসে। এটা দেখে রিওকে শিল্ড লাগিয়ে সেখান থেকে সরে যেতে হয়। রিও বলতে থাকে এই হক এয়ার স্ল্যাশ ইউজ করছে, যা এক ধরনের দুর্দান্ত এয়ার অ্যাটাক, কিন্তু এদের মেইন অ্যাটাক হলো তাদের তীক্ষ্ণ বিগ দিয়ে।
যা খুবই শার্প। সে বলে, আমার মনে হয় না আমি এটার থেকে পালাতে পারবো, তাই আমাকে ফাইট ব্যাক করতেই হবে। সে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। তারপর হকের উপর প্রচুর আইস অ্যাটাক চালায়, কিন্তু হক সব অ্যাটাক ডজ করে তার একদম কাছে চলে আসে। তখনই রিও নিজের চারপাশে একটি আইস শিল্ড তৈরি করে। আঘাতের ইম্প্যাক্টের কারণে সেই হক তার সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই হকটি আবার আকাশে উড়ে যায়। রিও তখন লক্ষ্য করে যে তার আক্রমণের ফলে হকের একটি চোখ নষ্ট হয়ে গেছে। এরপর হকটি সেখান থেকে সরে যায়। এটা দেখে রিও ভীষণ রিল্যাক্সড অনুভব করে। সে মাটিতে বসে পড়ে এবং বলে, আমি তো শুধু একটা আরামদায়ক জীবনই চেয়েছিলাম, কিন্তু এখানে তো সম্পূর্ণ ভিন্ন কিছু ঘটছে। পরের দৃশ্যে রিও বলে, ওই হকের হাত থেকে বাঁচতে গিয়ে আমি আমার বাড়ির ডিরেকশনই হারিয়ে ফেলেছি। সে নিজের বাড়ি খুঁজে পাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই সে একটি নদীর তীরে এসে পৌঁছায়। সেখানে সে এক নাইটকে দেখতে পায়, কিন্তু সেই নাইটের কোনো মাথা নেই, এমনকি তার ঘোড়ারও না। পরবর্তী দৃশ্যে রিওকে দেখা যায় জঙ্গলের ভেতর বহু মনস্টারের সঙ্গে লড়াই করতে। এখন সে নিজের শক্তি ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছে। পানিতে নেমে সে এক বিশাল অক্টোপাসকেও পরাজিত করে। আমরা দেখি রিওর ওয়াটার জেটের পাওয়ার এতটাই প্রবল হয়ে উঠেছে যে তা পাথর পর্যন্ত কেটে ফেলতে পারে। এটা দেখে সে খুবই আনন্দিত হয় এবং বলে, ধীরে ধীরে আমি এখন ম্যাজিক ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠছি। এরপরের দৃশ্যে রিও আবার সেই নাইটের সঙ্গে যুদ্ধ করতে আসে। রিও বলতে থাকে, এঞ্জেল আমাকে যে বইটা দিয়েছিল তাতে এই মনস্টারের কোনো মেনশনই ছিল না। এটা কি সত্যিই মনস্টার, নাকি বিগিনার এডিশনের থেকেও উন্নত কোনো ভার্সন? এরপর তাদের মধ্যে তীব্র ব্যাটেল শুরু হয়। সেখানে নাইটটি খুব সহজেই রিওকে পরাজিত করতে থাকে, এমনকি তার আইস শিল্ড ভেঙে দেওয়ার পরও। হেরে গিয়ে রিও নিচে পড়ে যায় এবং বলে, আমার মনে হয় না আমি কখনো একে জিততে পারবো, তবে একটি কারণ আছে যার জন্য আমি প্রতি রাতে এখানে আসি। আমার মনে হয় এই মনস্টারই আমাকে ট্রেনিং দিচ্ছে। এমন সময় মনস্টারটি তার তলোয়ারটি বরফে রূপান্তর করে দেখায় এবং সেটি রিওর হাতে তুলে দেয়। রিও বুঝতে পারে মনস্টারটি চায় সে যেন এই তলোয়ারটি মাস্টার করে, তাই রিও তলোয়ারটি গ্রহণ করে। তারপর নাইটটি সেখান থেকে চলে যায়। পরের সিনে হারিও দেখতে পায় যে হকটাকে সে আগে দেখেছিল সেটি এখন পুরোপুরি ইভলভ হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গেই তার উপর আক্রমণ চালায়। রিও এখন তার ম্যাজিক এতটাই মাস্টার করেছে যে একবারেই সে আইস ওয়ালের 5টি লেয়ার দাঁড় করিয়ে ফেলে, কিন্তু হকের আক্রমণ এতটাই পাওয়ারফুল হয় যে রিওর সব শিল্ড ভেঙে চুরমার হয়ে যায়। এরপর সে রিওর পিছু ধাওয়া করে। রিও এবার 10 লেয়ারের শিল্ড তৈরি করে, তবু হক সেটাও বেশ ইজিলি ভেঙে দেয়। এটা দেখে রিও এখন বাইকাল লেন্স ইউজ করে, কিন্তু হক সেটাকে ডক করে নেয়। তারপর হক এক প্রচণ্ড তীক্ষ্ণ শব্দ তরঙ্গ ছাড়ে, যার অভিঘাতে রিওর শিল্ড আবারও ভেঙে যায়। এটা দেখে রিও বিস্মিত হয়ে বলে, এটা সে কিভাবে করলো? এরপর হক তার উপর লাইটনিংয়ের আক্রমণও চালায়, যেটা রিও দ্রুত ডজ করে। তখন হক তার পা দিয়ে ধারাবাহিক আঘাত করতে শুরু করে। অন্যদিকে রিও তার সোয়ার্ড বের করে লড়াই চালিয়ে যেতে থাকে। হক যখন তার দিকে এগিয়ে আসছিল, ঠিক সেই মুহূর্তে রিও লাফিয়ে উঠে তার উপর তলোয়ার দিয়ে আঘাত করে, আর এর ফলেই সেই ফাইট জিতে যায়। পরের সিনে দেখা যায় হক মাটিতে পড়ে আছে। রিও তার কাছে গিয়ে বলে, আমি জানি আমরা দুজনেই আমাদের বেস্ট দিয়েছি, তবুও তুমি হেরে গেলে। এটা অ্যাকসেপ্ট করা তোমার জন্য কঠিন, সেটাও আমি জানি। তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই আমি আরও শক্তিশালী হয়েছি। আমি ভেবেছিলাম আবার তোমার সঙ্গে দেখা হবে, সেই কারণেই নিজেকে আরও পাওয়ারফুল করেছি। তার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি ইচ্ছে করেই ইভলভ হয়ে এসেছিলে যেন আমার উপর রিভেঞ্জ নিতে পারো, কারণ আমি তোমার চোখ নষ্ট করেছিলাম। কিন্তু দুঃখিত, এই ব্যাটল আমি জিতেছি, আর আমার কারণেই তুমি এখানে এসেছো, তাই এই ম্যাচ আমিই শেষ করব। এ কথা বলে রিও তার শরীর থেকে তলোয়ারটি বের করে নেয় এবং তাতেই হকের মৃত্যু ঘটে। পরের সিনে রিও সেখান থেকে ফিরে যাচ্ছিল। হঠাৎই তার সামনে এক লাল রঙের ড্র্যাগন এসে উপস্থিত হয়। সেটা দেখে রিও ভীষণ ভীত হয়ে পড়ে। তার মনে পড়ে এই ড্র্যাগনরা অত্যন্ত শক্তিশালী সত্তা, যখনই এদের দেখবে সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। ঠিক তখনই ড্র্যাগন টেলিপ্যাথি ব্যবহার করে রিওর সঙ্গে। রিও তার কথা শুনে বিস্মিত হয়ে যায় এবং বলে, এই ড্র্যাগন কি সত্যিই কথা বলতে পারে? তখন ড্র্যাগনটি বলে, অনেকদিন ধরে আমি টেলিপ্যাথি ইউজ করিনি, কিন্তু এটা দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আমার টেলিপ্যাথি এখনো পারফেক্টলি কাজ করছে। এরপর সে রিওকে বলে, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কি এমন কোনো হকের সঙ্গে দেখা করেছে যে সদ্য ইভলভ করেছে? রিও উত্তর দেয়, হ্যাঁ, দেখা হয়েছিল। সে কি তোমার কোনো সার্ভেন্ট বা ফলোয়ার ছিল? যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করো, কারণ আমি তাকে মেরে ফেলেছি। এ কথা শুনে ড্র্যাগনটি রিওর প্রতি বেশ ইমপ্রেসড হয়ে যায়
এবং বলে, তার মানে তুমি বেশ এক্সট্রাঅর্ডিনারি, আর তোমার কাছে তো একটা রেয়ার ওয়েপনও আছে, একটু দেখাও তো। তখন রিও তাকে সেই তলোয়ারটি দেখায়। তলোয়ারটি দেখে ড্রাগন বলে, এটা তো ফেয়ারি কিং এর তলোয়ার, যদি সে তোমাকে এই তলোয়ার দিয়ে থাকে তার মানে সে তোমার উপর ট্রাস্ট করে। এ কথা শুনে রিও বলে, আমারও তোমাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করার আছে। তখন ড্রাগনটি তার সব কোয়েশ্চেনের উত্তর দিতে শুরু করে। কথা বলতে বলতে কখন সন্ধ্যা নেমে আসে তারা টেরই পায় না। আলাপচারিতার আনন্দে তারা সময়ের সেন্স হারিয়ে ফেলে। অবশেষে ড্রাগনের চলে যাওয়ার সময় হয়। সে রিওকে বলে, তোমার নামটা তো বলো। রিও বলে, আমার নাম লোইন। ড্রাগন বলে, তাহলে আবার নেক্সট টাইম দেখা হবে। এই বলে সে আকাশে উড়ে সেখান থেকে প্রস্থান করে। রিও তখন নিজের মনে বলতে থাকে, এখন যা হলো তা বেশ ডেঞ্জারাস ছিল। ভাবিনি এভাবে কোনো ড্রাগনের সঙ্গে কথা বলবো। মনে হচ্ছে এই ফ্যান্টাসি জগতে যে কোনো কিছুই পসিবল। দ্বিতীয় সিনে আবার এঞ্জেলকে দেখা যায় যে রিওর স্ট্যাটাস পড়ছে। স্ট্যাটাস দেখে সে বলে, এটা তো আমি লক্ষ্যই করিনি। রিওর কাছে একটি হিডেন ট্রেট আছে, কিন্তু কেন? সে বলে, আজ থেকে প্রায় 10,000 বছর আগে কেবলমাত্র এক মেয়ের মধ্যেই এমন হিডেন ট্রেট ছিল যাকে আমি অন্য জগতে পাঠিয়েছিলাম। এত যুগ পর আবার কারো মধ্যে হিডেন ট্রেট দেখা গেল, আর এবার সেটা রিওর মধ্যে। রিওর হিডেন ট্রেট হলো ইটারনাল ইউথ, অর্থাৎ রিও কখনো বৃদ্ধ হবে না। এভাবেই এপিসোড এখানেই সমাপ্ত হয়। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর এরকম নিত্য নতুন অ্যানিমে বাংলাতে দেখতে অবশ্যই আমাদের পাশে থাকবে। আর যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।